বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং নিরাপদে আছো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তোমরা সবাই নিশ্চয়ই গত ক্লাসে অঙ্কগুলো বাসায় রিভিশন দিছো। আশা করি তোমাদের কোনো সমস্যা থাকলে আমাকে জানাবা, কিন্তু যে কোনো সমস্যা থাকলে আমাকে জানাবে, আমরা এই সমস্যার সমাধান করার চেষ্টা করব। আমরা চাই আজকে আমরা কোন বিষয় নিয়ে আলোচনা করব। দেখতে পাচ্ছ তো এখানে কি দেখা যাচ্ছে? একটা জাহাজ, জাহাজটা কোথায়? সমুদ্রে। আমরা এইটা দেখে কি মনে আসতেছে একটু খেয়াল করো। আমরা আজকে কি পড়বো দেখো। আমরা আজকে যা পাঠ শেষে তোমরা আজকে যা জানবা সেটা হচ্ছে নৌবিমা কি তা বলতে পারবে, নৌবিমা তাৎপর্য ব্যাখ্যা করতে পারবে এবং নৌবিমার শ্রেণী বিভাগ গুলো সম্পর্কে ধারণা লাভ করবে বলে আমরা আশা করি। নৌবিমা চুক্তির অন্যতম একটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে শর্তাবলী, সেগুলো তোমরা ব্যাখ্যা করতে পারবে। আমাদের আজকের ক্লাসে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা শুরু করব আজকের বিষয়ের মূল প্রতিপাদ্য বিষয়, নৌবিমা। আমরা নৌবিমা বলতে সাধারণত বুঝি নৌপথে সংগঠিত দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য যে বীমা করা হয় সেটার নাম হচ্ছে নৌবিমা। নৌপথে দেখো আমরা কি বলতে যাচ্ছি, নৌপথে বা সমুদ্রপথে, নৌপথে বা সমুদ্রপথে পণ্যদ্রব্য পরিবহনে উদ্বুদ্ধ ক্ষয়ক্ষতি হাত থেকে রক্ষা পাওয়ার জন্য যে বীমা করা হয় তাকে বলা হয় নৌ বীমা। তাহলে আমরা এটা বুঝে ফেললাম, এটা সাদা সিধা কথা, কিন্তু মনে রাখতে হবে নৌ বীমা বলতে শুধুমাত্র তাই না। কি নৌপথে পরিবেশিত পণ্য দ্রব্য পরিবহনে উদ্বুদ্ধ ক্ষয়ক্ষতি বলতে আমরা কি বুঝাতে চাই? মনে রাখবা নৌপথে বা সমুদ্রপথে, নৌপথে বলে ঠিক আছে, আমরা একটু একটু করে কথা বলি। নৌবিমা শুধুমাত্র নৌপথে পরিবাহিত পণ্য না, নৌযানে পণ্য পরিবহনের লক্ষ্যে যদি আমরা পণ্য স্থলপথে পরিবহন করি সেটা আসবে। ইভেন আমি পণ্যটা জাহাজে উঠানোর জন্য কোনো গুদামে রাখলাম, আর এই সময় যদি কোনো দুর্ঘটনার সংঘটিত সেটাও নৌবিমার অন্তর্ভুক্ত হবে। আমরা বুঝে ফেললাম নৌযানে পণ্য পরিবহনের উদ্দেশ্যে যদি পণ্যটা অতিমধ্যে, এটা স্থলপথে হইতে পারে অথবা দেশের অভ্যন্তরীণ নৌপথে হইতে পারে অথবা গুদামে হতে পারে, যেখানেই হোক সেখানেই যদি পণ্য পরিবহনের নৌযানে পরিবহনের উদ্দেশ্যে হয় তাহলে ওইটাও কিন্তু নৌবিমার অন্তর্ভুক্ত হবে। তাহলে আমরা বুঝে ফেললাম নৌযানে পণ্য পরিবহনের উদ্দেশ্যে পরিবহনকালে অথবা গুদামে রক্ষিত পণ্য নৌবিমার অন্তর্ভুক্ত। তবে শুধু সমুদ্রপথ হবে এমনটা না, নৌপথে হতে পারে, দেশের অভ্যন্তরীণ নৌপথেরটাও নৌবিমার অন্তর্ভুক্ত হবে। পরের কথা, নৌবিমার ক্ষেত্রে আমরা এখানে শুধু পণ্যদ্রব্য পরিবহনের কথা বলছি, মনে রাখতে হবে পণ্যদ্রব্য হইতে পারে, নৌযান হইতে পারে, ইভেন ভাড়া খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। তিনটা বিষয়েরই বীমা করা হয় নৌ বীমার ক্ষেত্রে। তাহলে আমরা কিন্তু বলে ফেললাম নৌপথে, এটা নৌপথ বলতে অভ্যন্তরীণ নৌপথ বা সামুদ্রিক নৌপথ অথবা নৌযানে পণ্য পরিবহনের উদ্দেশ্যে যদি আমাদের স্থলপথে হয় অথবা গোডাউনের মধ্যে কোনো দুর্ঘটনা হয় সেটাও নৌযানের মধ্যে নৌবিমার অন্তর্ভুক্ত হবে, মনে রাখবা। আর নৌবিমা সাধারণত তিনটা জিনিসের করা হয়, নৌযান নৌপথে পরিবাহিত পণ্য এবং আরেকটা কি মাসুল ভাড়া। দেখো আমরা বিভিন্ন পণ্ডিতরা কি কথা বলছে।
আমাদের একজন গুরুত্বপূর্ণ বীমা বিশারদ, যার বইটা আমরা খুব বেশি এই উপমহাদেশে পড়ানো হয়, এম.এন. মিশ্র। উনি কি বলছেন, নৌ বীমা চুক্তি বীমাকারী ও বীমা গ্রহীতার মধ্যে সম্পাদিত এক ধরনের চুক্তি, যেখানে সমুদ্র যাত্রার জন্য বীমাকারী বীমা গ্রহীতার সম্পাদিত চুক্তি অনুযায়ী এবং চুক্তিবদ্ধ বীমা স্বার্থের জন্য ক্ষতিপূরণের দায়ভার গ্রহণ করে। ক্লিয়ার? নেক্সট, সমুদ্রপথে চলাচলকারী জাহাজ। দেখো আমরা একটু আগে বলছিলাম চলাচলকারী জাহাজ, পরিবাহিত পণ্যের ভাড়া এবং জাহাজের পরিবাহিত পণ্যদ্রব্য দুর্ঘটনার কারণে ক্ষতিগ্রস্ত হলে ক্ষতিপূরণ দেওয়ার শর্তে বীমা গ্রহীতা ও বীমাকারীর মধ্যে যে চুক্তি হয় তাকে বলা হয় নৌ বীমা। পরে আমরা যে সংজ্ঞাটা দিলাম, তোমাদের যে নৌ বীমার সংজ্ঞাটা বলা হয়, তাহলে তোমরা কোনটা দিবা? শেষেরটা, এই যে যেটা আমরা এখানে বললাম এই সংজ্ঞাটা দিবা। এখানে আমরা সবগুলোর কথা কিন্তু নিয়ে আসছি, জাহাজ, পরিবাহিত পণ্যের ভাড়া, জাহাজের পরিবাহিত পণ্যদ্রব্য, কোনটাই নিয়ে আসছি। তাইলে মনে রাখবা। এবং কোন পথে? সমুদ্র পথে চলাচলকারী জাহাজ। সুতরাং এই ক্ষেত্রে আমাদের নৌ বীমার সংজ্ঞাটা পারফেক্ট। আমরা মনে করি নৌপথে বা সমুদ্র পথে, নৌপথে বা সমুদ্র পথে পণ্য চলাচলকারী নৌযান, এটা জাহাজ নয় নৌযান হইতে পারে, পরিবহৃত পণ্যের ভাড়া, জাহাজের পরিবহৃত পণ্যদ্রব্য দুর্ঘটনার কারণে ক্ষতিগ্রস্ত হলে ক্ষতিপূরণ দেওয়ার শর্তে নৌ বীমা গ্রহীতা এবং বীমাকারীর মধ্যে যে চুক্তি সম্পাদিত হয় সেটাকে বলা হয় নৌ বীমা। ক্লিয়ার? মনে রাখবো নৌ বীমার সূত্রপাতটা কোথায় হয়েছিল? আমরা বলছিলাম বীমা ব্যবস্থার সূচনা হয় কিন্তু নৌ বীমার হাত ধরেই। বীমা ব্যবস্থার সূচনা হয় নৌ বীমার হাত ধরেই। আর নৌ বীমাটা প্রথম বীমা ব্যবস্থার সূচনা হয় কোথায় বলছিলাম? লয়েডসের, ইংল্যান্ডের লয়েডসের কফি হাউসে। নেক্সট, আমরা এখন পড়ব নৌ বীমার তাৎপর্য, অর্থাৎ নৌ বীমার তাৎপর্য বা গুরুত্ব। নৌ বীমার তাৎপর্য বা গুরুত্বগুলো আমরা আলোচনা করার চেষ্টা করব। এটা কিন্তু পরীক্ষায় আসে, তোমরা এটা যদিও খুব সহজ, এই জন্য আমরা খুব বেশি সময় নিব না, তোমরা কিন্তু এই ক্ষেত্রে খেয়াল রাখবা। প্রথমটা কি বলছি? নৌ বীমার তাৎপর্য মানে কি, গুরুত্বটা আমরা বলতে চাচ্ছিলাম। মেইনলি আমরা বলতে চাই নৌ বীমার গুরুত্বটা। নৌ বীমার আসলে কি? প্রথম হচ্ছে আর্থিক ক্ষতির বিপক্ষে নিরাপত্তা বিধান। আর্থিক ক্ষতির বিপক্ষে নিরাপত্তা বিধান, অর্থাৎ নৌ পথে যদি কোনো দুর্ঘটনা সংঘটিত হয় তাহলে বীমাকারী কর্তৃপক্ষ বীমা গ্রহীতাকে কি প্রদান করে? আর্থিক ক্ষতিপূরণ প্রদান করে। তাহলে এটা কি হলো? নৌ বীমা যদি করা না থাকতো তাহলে ক্ষতিপূরণটা সে পেত না। তাহলে নৌ বীমার ফলে আর্থিক ক্ষতিপূরণের মাধ্যমে বীমাকারী প্রতিষ্ঠান ক্ষতির কি করে থাকে? নিরাপত্তা, ক্ষতিপূরণের মাধ্যমে আর্থিক নিরাপত্তা বিধান করে থাকে। বৈদেশিক বাণিজ্য সম্প্রসারণ। বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে এটা ম্যান্ডেটরি। আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে নৌ বীমা করা খুবই দরকার, এবং এটা ছাড়া নৌ বীমা ছাড়া পণ্য লেনদেন আন্তর্জাতিক বাণিজ্যে হতে পারে না। যদি বীমা করা না থাকতো তাহলে আমাদের জন্য খুব রিস্ক হয়ে যেত, আমাদের বৈদেশিক বাণিজ্য সম্প্রসারিত হতো না। কারণ এই অনিশ্চয়তার মধ্যে এই যে মনে করো বাংলাদেশের মিস্টার করিম আমেরিকার জেমসের সাথে ব্যবসা করতে যায়, তাকে চিনে না, জানে না, এবং পণ্য পরিবহনকালে অনেক রিস্ক আছে। এই রিস্ক গুলো জাহাজে যে কোনো সময় জাহাজ ডুবে যেতে পারে। এই সকল কারণে শুধু নৌ বীমার কারণেই পণ্যটা আমরা পাঠাতে পারি। অর্থাৎ যদি আমরা নৌ বীমা ছাড়া, হ্যাঁ বলতে আকাশ পথে পারা যায়, সড়ক পথে পারা যায়, কিন্তু এগুলোতে খরচ অনেক বেশি পড়ে। নৌযানের নৌপথে সবচেয়ে কম খরচে নিরাপদে পণ্য পরিবহন করে। সুতরাং ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণের ক্ষেত্রে নৌ বীমার গুরুত্ব অত্যন্ত বেশি, এবং বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যের প্রায়
95%ই নৌপথে সম্পাদিত হয়। সুতরাং বুঝতেই পারতেছো, আর নৌ বিমা ছাড়া এই পণ্য লেনদেন সম্পাদিত হতো না, তাহলে আমাদের আন্তর্জাতিক বাণিজ্য সংকুচিত হয়ে যেতে পারত। বিনিয়োগ সুবিধা বৃদ্ধি। বিনিয়োগ সুবিধা কিভাবে বাড়ে? দুইভাবে। প্রত্যক্ষভাবে হচ্ছে পণ্য বিক্রয়ে বিমা করার মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্যে সম্প্রসারণ করে এক, আর পরোক্ষভাবে বিমাকারী প্রতিষ্ঠানের যে তহবিল থাকে সেই তহবিলটা সে কি করে, সেই তহবিলটা বিভিন্ন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ব্যবহার করে, বিনিয়োগ করে, এবং বিনিয়োগের ফলে হয় শিল্প ব্যবসা বাণিজ্যের প্রসার লাভ করে। কথাটা একটু মনে রাখো। আমরা বলছি একটা হচ্ছে সরাসরি তারা কি করতে পারে, পণ্য রপ্তানি করে সহায়তা করে, এক, নৌপথে পণ্য রপ্তানিতে সহায়তা করে এক। আরেকটা হচ্ছে নৌ বিমার কোম্পানির কাছে প্রিমিয়াম হিসেবে যে তহবিল হয় ওই তহবিলটা তারা নিজেরা নিজেদের আলমিরার মধ্যে রেখে দেয় না, এই টাকাটা ওরা বিভিন্ন শিল্প ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠানে বিনিয়োগ করে ওই শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠাতে সহায়তা করে থাকে। নেক্সট, ব্যবসায়িক দক্ষতা বাড়ে। ব্যবসায়িক দক্ষতাটা কিভাবে বাড়ে? ব্যবসায়িক দক্ষতাটা বাড়ে পণ্য পরিবহনের ক্ষেত্রে এক কম আছে এবং খরচও কম করে। এই ক্ষেত্রে আমাদের কি হয়, ব্যবসায়ীরা এই পণ্য পরিবহনের সর্বদা আশঙ্কায় থাকে, কি জানি হয় কি জানি হয়। কিন্তু বীমা করার ফলে তাদের কি হয়, এই অনিশ্চয়তাটা আর থাকে না, তারা খুব ইফিশিয়েন্টলি ব্যবসা করতে পারে, ব্যবসায় গতিশীলতা বাড়ে এবং ফলে ব্যবসায়িক দক্ষতাও বাড়ে। আমরা বলছি এই যে আনসার্টেনিটির বিপক্ষে তো সেফগার্ড হিসেবে কাজ করতেছে বীমা, এই জন্য ব্যবসায়ীদের আর কোনো দুশ্চিন্তা থাকে না, ফলে তারা ইফিশিয়েন্টলি কাজটা করতে পারে। অদৃশ্য রপ্তানি বৃদ্ধি। অদৃশ্য রপ্তানি বৃদ্ধিটা কি? অদৃশ্য রপ্তানি বৃদ্ধিটা হচ্ছে আমরা বিদেশে যখন পণ্য রপ্তানি করি, মনে করো গার্মেন্টস রপ্তানি করলাম 100 কোটি টাকা, এটা বীমা করা লাগবে না, বীমা করলাম, বীমা হিসেবে আসলো 2 লক্ষ টাকা। এই 2 লক্ষ টাকা যে আমদানি করলো, বাংলাদেশ থেকে গার্মেন্টস আমদানি করলো 100 কোটি টাকার, আর তাকে বীমা প্রিমিয়াম দিলাম মনে করো 10 লক্ষ টাকা, এই গার্মেন্টস এর দাম কত পড়লো? 100 কোটি প্লাস আরো 10 লক্ষ টাকা। তাহলে এই 10 লক্ষ টাকা কি রপ্তানি করলাম আমরা যখন আমদানি করে পণ্যটা ক্রয় করবে সে কত টাকা দিবে? 100 কোটি প্লাস আরো 10 লক্ষ। এর ফলে আমার এই যে 10 লক্ষ টাকা প্রিমিয়াম বীমা করার কারণে, প্রিমিয়ামটা কে পাইলো? বাংলাদেশ পাইলো। এটা কি রপ্তানি করলো? তারা বীমা সেবা, অর্থাৎ নিশ্চয়তা দিচ্ছে। এই জন্য এটাকে বলা অদৃশ্য রপ্তানি। আমাদের আন্তর্জাতিক, আমাদের বিদেশ থেকে যে আয় হয়, এই আয়ের সরকারি আয়ের অন্যতম একটা খাত হচ্ছে যেমন পণ্য রপ্তানি, আর হচ্ছে অদৃশ্য রপ্তানি। অদৃশ্য রপ্তানির মধ্যে বীমা একটা গুরুত্বপূর্ণ, বীমা সেবা একটা গুরুত্বপূর্ণ আয়ের খাত। নেক্সট, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। কর্মসংস্থানের সুযোগটা কিভাবে হয়? যারা বীমা প্রতিনিধি তারা তো সরাসরি কর্মসংস্থান হয়, আর পরোক্ষভাবে যে এই বীমা তহবিলের টাকা বিভিন্ন শিল্প ব্যবসা বাণিজ্যে বিনিয়োগের ফলে শিল্প ব্যবসা বাণিজ্যের প্রসার লাভ করে, আর এই প্রসার লাভের ফলে কি ঘটতেছে খেয়াল করো, এই প্রসার লাভের ফলে শিল্প কারখানা স্থাপিত হচ্ছে এবং এতে হাজার হাজার লোক কর্মসংস্থান হয়। বীমা কোম্পানি প্রত্যক্ষভাবে এবং বিশেষ করে পরোক্ষভাবে কর্মসংস্থানের ব্যাপক সুযোগ সৃষ্টি করে থাকে। নেক্সট, ক্ষতির ন্যূনতমকরণ। ক্ষতির ন্যূনতমকরণটা কি? অর্থাৎ যদি বীমা করা না, যেমন মনে করো নৌ বীমা করার আগে যেই জাহাজে করে পণ্যটা রপ্তানি করা হবে, বীমা কোম্পানি কিন্তু আগে বলে দেয় জাহাজটা ঠিক আছে কিনা, জাহাজের ক্যাপ্টেন যারা তাদের সনদপ্রাপ্ত ক্যাপ্টেন কিনা, তাদের পর্যাপ্ত পরিমাণে রক্ষী বাহিনী আছে কিনা, এইগুলো সব কিছু কনফার্ম করে। ফলে এইগুলো কনফার্ম করার ফলে কি হয়, নৌপথে দুর্ঘটনা সংঘটিত হওয়ার সম্ভাবনা কম হয়। ফলে নৌ বীমার ফলে যেমন এই আর্থিক নিরাপত্তা নিশ্চিত করে, ঠিক একইভাবে প্রতিরোধের ব্যবস্থা করে। প্রতিরোধ, যাতে আমরা জানি প্রিভেনশন ইজ বেটার দেন কিউর, অর্থাৎ যাতে দুর্ঘটনা সংঘটিত না হয় বা এটা কমে আসে, এই জন্য কি করা হয়, প্রতিষেধকমূলক ব্যবস্থা গ্রহণ করা। প্রতিষেধক
অর্থাৎ যাতে কোনো দুর্ঘটনা সংঘটিত হয় সেই জন্যই তারা ব্যবস্থা নেয়। একটা হচ্ছে প্রতিরোধ আর হচ্ছে প্রতিষেধক, দুইটা ব্যবস্থা কিনতে হয়। নেক্সট আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে নৌ বীমার শ্রেণী বিভাগগুলো। নৌ বীমার শ্রেণী বিভাগগুলো আমরা পড়বো। মনে রাখবা নৌ বীমার যে শ্রেণী বিভাগগুলো আমরা পড়তে যাচ্ছি, নৌ বীমার শ্রেণী বিভাগে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। আমরা সব খুব গুরুত্বপূর্ণ যে ভাগগুলো সেগুলো আলোচনা করার চেষ্টা করবো। বিভিন্ন লেখকরা বিভিন্ন ভাবে কিন্তু বলছেন, আমরা সবগুলো তো আমরা পারবো না, আমরা উল্লেখযোগ্য যেগুলো সেগুলো আমরা আলোচনার মধ্যে নিয়ে আসবো। তোমরা একটু মনোযোগ সহকারে শোনো, কারণ এইগুলো পরীক্ষা আসবেই। তোমাদের শ্রেণী বিভাগ পরীক্ষা আসতে পারে পার্ট সিতে। এছাড়া এই এক একটা ভাগ মানে এক এক ধরনের বীমাপত্র এক একটা ছোট আলাদা আলাদা ভাবে পার্ট সিতে না আসলো বি এবং এতে অবশ্যই অবশ্যই আসবে। তাহলে আমরা কি জানলাম, যে শ্রেণী বিভাগগুলো আমার প্রতিটাই জানা দরকার। আমরা যেগুলো আলোচনা করব এগুলো পার্ট এ তে থাকবে, পার্ট বি তে থাকবে, এবং পুরোটা মিলাইয়ে একটা প্রশ্ন যদি হয় আলাদা একটা প্রশ্ন আসতে পারে শ্রেণী বিভাগ। তাহলে আমাদের একটু মনোযোগ দেওয়া দরকার। আমরা একটু যাই। প্রথমটা হচ্ছে সময় বীমাপত্র। সময় বীমাপত্র বলতে আমরা কি বুঝাতে চাই? সময় বীমাপত্র এটা ইংরেজিটা বললে একটু সময় ভালো লাগে। একটা হচ্ছে টাইম পলিসি। টাইম বলতে একটা নির্দিষ্ট সময়ের জন্য যখন বীমা করা হয়, একটা নির্দিষ্ট সময়ের জন্য যে নৌ বীমা করা হয় সেটা হচ্ছে সময় নৌ বীমাপত্র। এটা কি? অর্থাৎ মনে করো আমরা 1 বছরের জন্য এই নৌযান, পরিবাহিত পণ্য এবং মাসুলের বীমা করলাম এই 1 মাসের জন্য, অথবা 1 বছরের জন্য হতে পারে যে এই জাহাজটা এই মাসের আগস্ট মাসে চট্টগ্রাম বন্দর থেকে যাত্রা শুরু করবে এবং অক্টোবরে যে এটা নিউ ইয়র্ক বন্দরে পৌঁছবে। এই সময়কালের জন্য যদি কোনো দুর্ঘটনা সংঘটিত হয় তার জন্য যে বীমা করা, এটা নাম হচ্ছে সময় বীমা পত্র। এটা নাম হচ্ছে সময় বীমা পত্র। আমরা যাত্রা বীমা পত্রটা হচ্ছে কি, একটা নৌযানে যে যাবে, মনে করা এখানে সময়টা যাত্রা হচ্ছে চট্টগ্রাম বন্দর থেকে নিউ ইয়র্ক বন্দরে গেল, এই পথিমধ্যে যদি কোনো দুর্ঘটনা সংঘটিত হয় তার জন্য যে বীমা করে এটা হচ্ছে যাত্রা বীমা পত্র। সময় বীমা পত্রটা হচ্ছে, আমি আবারও বলি, চট্টগ্রাম বন্দর থেকে আগস্ট মাসের 1 তারিখে রওনা দিল, এটা অক্টোবরের 28 তারিখে যা পৌঁছবে। এই সময়ের মধ্যে যদি কোনো দুর্ঘটনা সংঘটিত হয় তাহলে এটার জন্য এই সময়কালের মধ্যে যেই দুর্ঘটনা হয় সেটার জন্য যে বীমা করে সেটা হচ্ছে সময় বীমা পত্র। এই ক্ষেত্রে এই সময়ের মধ্যে যদি সে চট্টগ্রাম বন্দর না যাইয়া সরি নিউ ইয়র্কের বন্দর গেল এবং নিউ ইয়র্কের বন্দর গেল, এটাতে কোনো সমস্যা নাই, অর্থাৎ সময়টা ঠিক আছে। যাত্রার ক্ষেত্রে শুধু যাত্রা নিউ ইয়র্কে চট্টগ্রাম বন্দর থেকে নিউ ইয়র্ক বন্দর পর্যন্ত যে কোনো ঘটনা, এই কোনো ঘটনা ঘটলেই কি হবে, বীমাকারী ক্ষতিপূরণ প্রদানে বাধ্য। আর সময়ের মধ্যে যদি আগস্টে নাই যে যেটা সেপ্টেম্বরে যে পৌঁছলো জাহাজটা, এই যে আগস্ট অক্টোবরের কথা বলছিলাম, এটা যদি নভেম্বরের 10 তারিখে যে পৌঁছে এই সময় অতিক্রান্ত হয়ে গেল তাহলে বীমা দাবি আর পাবে না। অর্থাৎ এটা 1 বছরের জন্য হতে পারে, একটা নির্দিষ্ট সময়ের জন্য যে বীমাটা করা সেটার নাম হচ্ছে সময় বীমাপত্র। আর যাত্রা বীমাপত্র একটা যাত্রার জন্য। এই জায়গা থেকে যেমন আমরা যদি মনে করি তোমরা সদরঘাট থেকে নিউ মার্কেট পর্যন্ত তুমি গেলা, এটা হচ্ছে যাত্রা। আর সদরঘাট থেকে তোমার ভাড়া করলা নিউ ইয়র্ক পর্যন্ত, নিউ মার্কেট পর্যন্ত, এটা যাত্রা বীমাপত্র। আর একদিনের জন্য বা 1 ঘন্টার জন্য তুমি গাড়িটা ভাড়া করলা, এটা হচ্ছে সময় বীমাপত্র। এটা যদি নৌকা হয় বুড়িগঙ্গার মধ্যে 1 ঘন্টার জন্য ভাড়া করলে এটা সময় বীমাপত্র, নৌ বীমাপত্র।
আর যাত্রা বিমা পত্রের ক্ষেত্রে আমরা ধরে নিলাম যদি আমরা শুধু এই সদরঘাট থেকে আমরা মনে করো পাসপোর্ট পর্যন্ত যাব, তখন এটার নাম হচ্ছে যাত্রা বিমা পত্র। অর্থাৎ সময় থাকলে, সময় উল্লেখ থাকলে সেটা সময় বিমা পত্র, আর যাত্রাটা একটা নির্দিষ্ট গন্তব্য পর্যন্ত পৌঁছে এটা যাত্রা বিমা পত্র। মিশ্র বিমা পত্র, মিশ্র তো বুঝলাই, মিক্সার কোনটা, সময় এবং যাত্রা। আমরা যদি বলি যে চট্টগ্রাম বন্দর থেকে জাহাজটা বোস্টন বন্দরে যা পৌঁছবে, ওয়াশিংটন বন্দরে, আমেরিকার ওয়াশিংটন বন্দরে যা পৌঁছবে, এটা একটা আমরা যাত্রা দিয়ে দিলাম। আবার বললাম যে এটা আগস্টের 1 তারিখে রওনা দিবে চট্টগ্রাম বন্দর থেকে, এবং এটা সেপ্টেম্বরের 1 তারিখে যা পৌঁছবে কোথায়, ওয়াশিংটন বন্দরে। এই ক্ষেত্রে দুইটা কথা বলছি, সময়ের মধ্যে এবং যাত্রাপত্র বলছি, এটা হচ্ছে মিশ্র। সময় এবং যাত্রা দুটাই যদি হয় তাহলে এটা হচ্ছে মিশ্র বিমাপত্র। তারপরটা হচ্ছে মূল্যায়িত বিমাপত্র, এটা সবচেয়ে বেশি পরিচিত। মূল্যায়িত হচ্ছে যে বিমাপত্রের ক্ষেত্রে, যে ধরনের বিমাপত্রের ক্ষেত্রে বিমার বিষয়বস্তুর মূল্য পূর্ব থেকে নির্ধারিত করা হয়, সেটা নাম হচ্ছে মূল্যায়িত বিমাপত্র। সুতরাং বিমার বিষয়বস্তু যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে ক্ষতিপূরণ এতে এই মূল্যায়িত যে মূল্য, বিমার বিষয়বস্তুর মূল্য দুর্ঘটনার পূর্বে অর্থাৎ বিমা করার সময় যে মূল্য নির্ধারণ করা ছিল সেই তার ভিত্তিতেই ক্ষতিপূরণ থাকবে। এই ক্ষেত্রে সাধারণত পণ্যের মূল্য, জাহাজীকরণ খরচ এবং জাহাজের ভাড়া প্লাস মুনাফার কথা উল্লেখ থাকে। সুতরাং মূল্যায়িত বিমাপত্রের ক্ষেত্রে অর্থাৎ সোজা সাপটা কথা, যদি বিমার বিষয়বস্তুর মূল্য বিমাপত্র ক্রয়কালীন সময়ে যা নির্ধারণ করা সেটা হচ্ছে মূল্যায়িত বিমাপত্র। বর্তমানে এই ধরনের মূল্যায়িত বিমাপত্রই বেশি থাকে। এখানে কি থাকে, মুনাফাটাও যোগ করা হয়, শুধুমাত্র পণ্যের মূল্য, জাহাজীকরণ খরচ শুধু তাই না, এটার সাথে মুনাফাটাও যোগ করা হয়। নেক্সট, অমূল্যায়িত বিমাপত্র, এটা রিভার্স, বিপরীতটা কি, বিমাপত্র বা বিমা চুক্তিকালে, বিমাপত্র ক্রয়কালে যে ক্ষেত্রে বিমার বিষয়বস্তুর মূল্য নির্ধারণ করা হয় না, সেই ধরনের বিমাপত্রটাকে বলে অমূল্যায়িত বিমাপত্র। এই ধরনের বিমাপত্রের ক্ষেত্রে সাধারণত মুনাফা, প্রত্যাশিত প্রতিষ্ঠানের প্রত্যাশিত মুনাফাটা যোগ করা থাকে না। অর্থাৎ দুর্ঘটনা সংঘটিত হলে তাহলে আমাদের এখানে কি কি থাকে, পণ্যের মূল্য প্লাস জাহাজ ভাড়া এবং জাহাজীকরণ খরচ, এই খরচগুলি আসে, প্রত্যাশিত মুনাফা থাকে না, এবং এটা বর্তমানে প্রায় অচল। এটা নিয়ে অনেক সময় সমস্যার সৃষ্টি হয়ে থাকে। নেক্সট, ভাসমান বিমাপত্র। ভাসমান মানে তোমার তো কথা মনে হইতে পারে যে স্যার সব জাহাজে তো পারে, ভাসমান জিনিসের যে বিমা করা হয় না। যদি একই বিমা গ্রাহকের অনেকগুলো নৌযান থাকে, অনেক পথে চলে, তখন এইগুলো সকল নৌযানের জন্য একত্রে যে বিমাটা করা হয় সেটা নাম হচ্ছে ভাসমান বিমাপত্র। মনে করো তোমার 10টা নৌযান আছে, 10টা নৌযানের জন্য 10টা আলাদা আলাদা বিমাপত্র না করে এই গড়পড় 10টা নৌযানের জন্য একত্রে একটা বিমা করলাম, এটার নাম হচ্ছে ভাসমান নৌ বিমাপত্র। এটা ক্লিয়ার? তাহলে আমরা যদি একত্রে অনেকগুলো জাহাজ একসাথে চলে, সবগুলো জাহাজের জন্য যদি একটা বিমাপত্রের অধীনে বিমা করা হয়, তখন এটাকে আমরা বলি ভাসমান নৌ বিমাপত্র। বন্দর ঝুঁকি বিমাপত্র। বন্দর ঝুঁকি অর্থাৎ জাহাজগুলো কোথায় ভিড়ে, রেল স্টেশনে, বাস স্টেশনে না, জাহাজগুলো যেখানে ভিড়ে মালামাল ওঠানামা করে ওই জায়গাটার নামটা কি, বন্দর। সুতরাং এই মাল ওঠানামাকালীন বন্দরে যদি কোনো দুর্ঘটনা সংঘটিত হয়,
তার জন্য এই ঝুঁকি মোকাবেলার জন্য যে বীমা করা হয় সেটা নাম হচ্ছে বন্দর ঝুঁকি বীমাপত্র। অর্থাৎ বন্দরে নৌযান নোঙ্গর করাকালীন কোনো দুর্ঘটনা সংঘটিত হলে তার ক্ষতিপূরণ পাওয়ার জন্য যে বীমা করা হয় সেটা নাম হচ্ছে বন্দর ঝুঁকি বীমাপত্র। ছাউনি বীমাপত্র। ছাউনি বীমাপত্রটা কি? ছাউনি বীমাপত্র হচ্ছে এই ধরনের বীমাপত্র কোন সুনির্দিষ্ট সময় বা এলাকার মধ্যে ক্ষয়ক্ষতির প্রতিবিধানের জন্য গ্রহণ করা হয়। এই ক্ষেত্রে মনে রাখবা বীমাপত্র যখন ক্রয় করা হয়, যখন বীমাপত্র ক্রয় করা হয় তখন এই বীমা দাবি বীমার প্রিমিয়াম সম্পূর্ণটা পরিশোধ করা হয়। পরবর্তীতে যদি কোনো সমন্বয়ের প্রয়োজন হয় তারপরে পরবর্তীতে সমন্বয় করা হয়। আর মানেটা হচ্ছে এই বীমাপত্রের ক্ষেত্রে একটা কথা মনে রাখতে হবে, বীমার যদি দুর্ঘটনা সংঘটিত হয় তাহলে এটা সমন্বয় করবে। ছাউনি বীমাপত্রটা আবার বলি, ছাউনি বীমাপত্রটা কি করা হয় বলছিলাম, একটা নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট এলাকার মধ্যে ক্ষয়ক্ষতির প্রতিবিধানের জন্যই এই বীমাপত্রটা করা হয়। এক্ষেত্রে বীমাপত্র ক্রয়কালেই পুরোপুরি পুরো প্রিমিয়ামটাই একসাথে দিয়ে দিতে হয়। পরবর্তী যদি দুর্ঘটনাকালে কোনো সমস্যা হয় তাহলে এটা কি করা হয়, সমন্বয় করা হয়। এটা অনেকটা ছাউনি বীমাপত্রের মতোই, শুধু আমরা কি বললাম এই নির্দিষ্ট অঙ্কের যে বীমাপত্র আর সম্পূর্ণ প্রিমিয়ামটা শুরুতে দিতে হয়, আর ভাসমানের ক্ষেত্রে পরে দিলেও হতে পারে। দুটার মধ্যে মৌলিক পার্থক্য হচ্ছে যে ভাসমানের ক্ষেত্রে পুরো প্রিমিয়ামটা একসাথে দেয় না, আস্তে আস্তে দিতে পারে। আর এই ক্ষেত্রেও কিন্তু আমরা মনে রাখবো একটা নির্দিষ্ট ভৌগোলিক সীমা এবং সময়ের জন্য এই বীমাটা করা হয় ভাসমানের মতোই। অনেকটা ভাসমানের মতোই, কিন্তু প্রিমিয়ামটা একসাথে দেয়। যদি কোনো দুর্ঘটনা সংঘটিত হয় সেটা সমন্বয় করা হয়। যদি এই ভাসমানের সাথে ছাউনির কিন্তু অনেকটা মিল আছে, এটা কিন্তু মাথায় রাখবে। এই ক্ষেত্রে পুরো প্রিমিয়ামটা একসাথে দেয়, আর এই ক্ষেত্রে পুরো প্রিমিয়ামটা একসাথে নাও দিতে পারে। এবং আমরা বলছিলাম এখানে অনেকগুলো জাহাজের একসাথে বীমা করা হয়। এই ক্ষেত্রেও কিন্তু একটা নির্দিষ্ট সময়ের জন্য একটা নির্দিষ্ট এলাকার বীমা করা হয়। মনে রাখবা ভাসমান বীমার ক্ষেত্রে এই জাহাজগুলো বীমা করছে একই রুটের হইতেও পারে, নাও হইতে পারে, বিভিন্ন রুটের। আর এখানে কিন্তু ছাউনির ক্ষেত্রে রুটগুলো মনে রাখতে হবে, রুটগুলো একটা নির্দিষ্ট রুট থাকবে, ওই রুটের বাইরে গেলে দুর্ঘটনা হলে কিন্তু সমস্যা আছে। এটার মধ্যে রুট চিহ্নিত থাকে, ছাউনির মধ্যে রুট, রাস্তা, নৌপথ এবং নৌযানগুলো একটা নির্দিষ্ট সময়ের জন্য হয়ে থাকবে এবং নির্দিষ্ট এলাকায় হয়। আর এটা এই যে ভাসমানের পার্থক্যটা হচ্ছে কোন নির্দিষ্ট এলাকা থাকে না। পার্থক্যটা বুঝতে পারলো, এখানে নির্দিষ্ট এলাকা থাকে, এখানে নির্দিষ্ট এলাকা থাকে না। এবং এখানে প্রিমিয়ামটা আগে দিতে হয়, এখানে প্রিমিয়ামটা পরেও দেওয়া যেতে পারে। মুদ্রা বীমাপত্র। নেক্সট, মুদ্রা বীমাপত্রটা কি? যে বীমাপত্রের ক্ষেত্রে বীমা দাবির যে অঙ্কটা, বীমাপত্রে বিদেশি মুদ্রা যখন প্রদান করা হয় তখন এটাকে বৈদেশিক মুদ্রা, যে বীমাপত্রের ক্ষেত্রে বৈদেশিক মুদ্রা কি হয় প্রদান করা হয় সেটা নাম হচ্ছে মুদ্রা বীমাপত্র। যেমন টাকায় হবে না, এটা কিভাবে প্রদান করা হবে, পাউন্ড, ডলার, অর্থাৎ বৈদেশিক মুদ্রায় যে ক্ষেত্রে লেনদেন হয়ে থাকে সেটা নাম হচ্ছে মুদ্রা বীমাপত্র। যুগ্ম বীমাপত্র। যুগ্ম বীমাপত্রটা কি?
যুগ্ম বীমা পত্রটা হচ্ছে যেই বীমা পত্র একই বীমার বিষয়বস্তুর জন্য যখন একাধিক বীমাকারী প্রতিষ্ঠানের কাছে বীমা করা হয়, এটা হচ্ছে যুগ্ম বীমা পত্র। একই বীমার একটা জাহাজের জন্য মনে করো একটা জনতা লাইফ ইন্স্যুরেন্স আর একটা রূপালী লাইফ ইন্স্যুরেন্স কাছে বীমা করা হলো। দুইটা প্রতিষ্ঠান, জনতা এবং রূপালী দুইটা প্রতিষ্ঠানের কাছে যেহেতু বীমা করা হলো, এটা নাম হচ্ছে যুগ্ম বীমা পত্র। এক্ষেত্রে ক্ষতিপূরণ উভয় কোম্পানি থেকে আনুপাতিক হারে পেয়ে থাকে। বৃহৎ ঝুঁকির বীমা পত্র। বৃহৎ ঝুঁকির বীমা পত্রটা তো বুঝলে, নাম দেখে বুঝতে পারো। আমরা মনে করলা এই যে গত ক্লাসে আমরা বলছিলাম যে আমাদের বাংলাদেশের ইউএস বাংলা এয়ারলাইন্স এর একটা বিমান নেপালের ত্রিভুবন না ত্রিমোহনী, নেপালের একটা বিমানবন্দরে কিন্তু জাহাজটা নৌযানটা ইউএস বাংলার একটা বিমান নেপালের বিমানবন্দরে বিধ্বস্ত হয়, যাত্রী মারা যান। এই জাহাজের যে এই ওই বিমানের যাত্রীগুলোর ক্ষতিপূরণ যদি এক বিমা কোম্পানি দিতে হতো, তাহলে তার কেউ দেউলিয়া হয়ে যেতে পারত। এক্ষেত্রে কি করা যায়? এই ধরনের বড় যখন কোনো প্রতিষ্ঠানের বীমা করা হয়, তখন একাধিক, মনে করো এটা 100 কোটি টাকার একটা বীমা, তখন এই ক্ষেত্রে কি করা হবে? যদি 100 কোটির দাবি পরিশোধ করতে হয় কোনো বীমা কোম্পানি, তাহলে বীমা কোম্পানির জন্য বিপদ। এক্ষেত্রে কি করে? 100 কোটির মধ্যে মনে করলা কোম্পানিকে দিল 30, ঘতে 40, ঘতে 30, মোট 100 কোটি ভাগ করে দিলে, মানে নিজে নিলাম 40 কোটি, ঘতে দিলাম 30, ঘকে দিলাম 30, তাহলে এই ঝুঁকিটাকে আমরা বিভিন্ন কোম্পানির মধ্যে স্থানান্তর করে দিলাম। এটাকে আসলে আমরা যদি অন্যভাবে বলি পুনর্বীমাও বলতে পারি। এই ক্ষেত্রে যেহেতু নৌযানের কথা, এই জন্য বৃহৎ ঝুঁকির বীমা পত্র হচ্ছে যখন কোনো বড় অঙ্কের বীমা পত্র হয়, তখন এই ঝুঁকিটাকে হ্রাস করার জন্য ওই কোম্পানি, যে এটা আসলে পুনর্বীমাই আমরা বলবো, ওই কোম্পানি অন্যান্য কোম্পানির সাথে এই ঝুঁকিটা শেয়ার করতে পারে, অর্থাৎ বীমা পত্র কিছু ভাগ করে দিতে পারে। এটা হচ্ছে বৃহৎ ঝুঁকির বীমা পত্র। অবরোধ বীমা পত্র। অবরোধ বীমা পত্রটার জন্মটা হচ্ছে আফ্রিকায়। কোন কাজের জন্য? তোমাদের কাছে এটা আবার একটু বিপরীত মনে হবে, এটা কিন্তু নৌযান না, এটা হচ্ছে খনি থেকে। আফ্রিকার সবচেয়ে বেশি স্বর্ণ পাওয়া যায়, ইউরেনিয়াম পাওয়া যায় আফ্রিকাতে, এই জন্য আফ্রিকার গুরুত্ব বেশি। কিন্তু ওদের যেমন নাইজেরিয়ার তারা প্রচুর তেল আছে, কিন্তু নিজেদের গায়ের মধ্যে তেল নাই, অর্থাৎ এগুলো কলোনিয়াল রাষ্ট্রের মতো ওরা খুব দেখা দেয় আছে। আচ্ছা যাক, আমরা বলতে চাই আফ্রিকা মহাদেশের যেই স্বর্ণ গভীর দেশ থেকে আহরণ করতে গিয়ে অনেক দুর্ঘটনা ঘটে। এটা অনেক গভীর থেকে আহরণ করতে গিয়ে এই দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য যে বীমা করা হয় সেটা হচ্ছে অবরোধ বীমা পত্র। অবরোধ বীমা পত্র কিন্তু নৌযানের না, মনে রাখবা। সমুদ্র থেকে স্বর্ণ, সমুদ্র থেকে না, কিন্তু খনি থেকে সম্পদ উত্তোলনের জন্য আফ্রিকায় এই বীমার প্রচলন আছে। এই ক্ষেত্রে কোনো দুর্ঘটনা হলে ক্ষতিপূরণ পাওয়া যায়। এক জাহাজি বীমা ও বহু জাহাজি বীমা পত্র। একটা জাহাজের জন্য যখন আমরা বীমা করি এক জাহাজি, আর অনেকগুলো জাহাজের জন্য যদি একত্রে একটা বীমা পত্র অধীনে বীমা করা, এটা হচ্ছে বহু জাহাজি বীমা পত্র। নির্মাণ বীমা পত্র। নির্মাণ বীমা পত্র, এটা কিন্তু জাহাজ চলে না, এটা জাহাজ নির্মাণকালীন সময়ে যদি কোনো দুর্ঘটনা হয় তার জন্য যে বীমা করা হয় সেটা হচ্ছে নির্মাণ নৌ বীমা পত্র। নির্মাণকালীন, জাহাজ নির্মাণকালীন সময় যে বীমা করা হয় সেটা নাম হচ্ছে নির্মাণ নৌ বীমা পত্র। উন্মুক্ত বীমা পত্র, যারা সর্বদাই বড় অঙ্কের টাকার মালামাল আমদানি রপ্তানি করে, তাদের জন্য প্রতিবার বীমা পত্র খোলাটা একটু ঝামেলাপূর্ণ। এই ঝামেলা এড়ানোর জন্য তারা উন্মুক্ত বীমা পত্র করে থাকে।
অর্থাৎ তারা একসাথেই বলে যে আমি 1 বছরের মধ্যে আমি যত মাল আমদানি রপ্তানি করি তার জন্য 100 কোটি টাকার একটা বীমা করলাম। এটা হচ্ছে উন্মুক্ত বা খোলা বীমা পত্র। অর্থাৎ যারা বড় অঙ্কের আমদানি রপ্তানি করে থাকে তারা সাধারণত নৌপথে যে আমদানি রপ্তানিটা হয় তারা সাধারণত উন্মুক্ত বীমা পত্র করে থাকে। উন্মুক্ত বীমা পত্র সুবিধা হচ্ছে ছোট ব্যবসায়ীদের জন্য এটা আবার বেশি একটা সুবিধাজনক না। তারা রিপিটেডলি করে, তাহলে এই জন্য এটা বারবার না করে একবারই করে 1 বছরের জন্য আমি 100 কোটি টাকার মালামাল আমদানি রপ্তানি হইতে আমদানি রপ্তানি করব, এই জন্য একটা বীমা করলাম। এটার নাম হচ্ছে উন্মুক্ত বীমা পত্র। আমরা এতক্ষণ যা পড়লাম এগুলো কি নৌ বীমার প্রকারভেদ। তোমরা এটা কিন্তু মাথায় রাখবে, এগুলো থেকে ছোটখাটো প্রশ্ন আসবেই পার্ট এতে, তোমরা একটু মনোযোগ সহকারে এগুলো পড়বা। নৌ বীমা চুক্তির শর্তাবলী। নৌ বীমা চুক্তির শর্তাবলী। নৌ বীমা এই আমরা কিন্তু একটা জিনিস পড়ি নাই, তোমাদের মাথায় আছে তো কোনটা পড়ি নাই? সেটা হচ্ছে নৌ বীমা চুক্তির অত্যাবশ্যকীয় উপাদান সমূহ আলোচনা করো। আমরা বলছিলাম এই কথাটা আমরা আলোচনা করব না প্রথমেই, যখন আমরা ফার্স্ট চ্যাপ্টারে আলোচনায় গেছিলাম তখন বলছি যে কেন আমরা আলোচনা করব না। আলোচনা এই জন্য করব না যাতে, কেননা এগুলো সবগুলো অলমোস্ট সেম, দুই একটা কথা একটু চেঞ্জ হয়। এর মধ্যে জীবন বীমার ক্ষেত্রে আমরা বলছিলাম কি হয়, নিশ্চয়তার চুক্তি, আর এই ক্ষেত্রে নৌ বীমা অগ্নি বীমার ক্ষেত্রে এটা হবে ক্ষতিপূরণের চুক্তি। আবার আরেকটা কথা আমরা বলতেছিলাম ওয়ারেন্টিস, এই নৌ বীমা চুক্তির ক্ষেত্রে কতগুলো শর্তাবলী অনুসরণ করা হয়, কিন্তু জীবন বীমার ক্ষেত্রে এই ধরনের কোনো শর্তাবলী থাকে না, সাধারণত থাকে না। নৌ বীমা চুক্তির ক্ষেত্রে এটা অন্যতম একটা প্রধান বৈশিষ্ট্য নৌ বীমা। এখন আমরা জানি শর্তাবলী, শর্তাবলীগুলি দুই ধরনের, একটা হচ্ছে ব্যক্ত আর একটা হচ্ছে অব্যক্ত। আমরা ব্যক্ত হয় বুঝো, যা ব্যক্ত করা হয়েছে, অর্থাৎ ব্যক্তটা কোথায়, এখানে বলা হয়েছে, বলা মানে কি, এখানে বলা নাই। আমরা জানি নৌ বীমা চুক্তিটা কি হয়, লিখিত এবং আনুষ্ঠানিক চুক্তি। এখানে যেহেতু লেখা থাকে না, সেহেতু মৌখিক কোনো বলার সুযোগ নাই, সেহেতু তাকে কি করতে হবে, লিখিত আকারে থাকে। অর্থাৎ বীমার চুক্তিপত্রে যেই শর্তগুলো উল্লেখ থাকে ওই শর্তগুলোকে বলা হয় বীমা নৌ বীমার ব্যক্ত শর্তাবলী। মনে রাখবা শর্তাবলীর যে নৌ বীমার ক্ষেত্রে নৌ শর্তাবলীর লঙ্ঘিত হলে কিন্তু বীমা দাবি পাওয়া যাবে না। শর্তাবলী কি, তার সুনির্দিষ্ট কি থাকবে, তারিখ থাকবে। নৌ বীমার ক্ষেত্রে কখন নৌযানটা যাত্রা শুরু করবে, কখন কোন বন্দরে কতদিন অবস্থান করবে, এই বিষয়গুলো উল্লেখ থাকে। কোথায় উল্লেখ থাকে, চুক্তিপত্রে। সুতরাং এই চুক্তি, কেউ যদি যাত্রাটা যেই তারিখে যাত্রা করার কথা ভাল লাগে না, শরীরটা খারাপ, এটা করা যাবে না। কোনো বন্দরে খুব ভাল লাগছে আমরা একটু বেশি দিন থাকি, এইগুলো করা যাবে না। অর্থাৎ কত তারিখে যাত্রা শুরু করবে, কোন বন্দরে কতদিন থাকবে, এই বিষয়গুলো সুস্পষ্টভাবে কিন্তু উল্লেখ থাকতে হবে। নিরাপদ যাত্রার সময়, যেমন তোমাদের তাই তো শুনো, যেমন আজকেও কিন্তু সমুদ্র বন্দরের অবস্থা ভালো না। তাহলে এই যে তখন আমাদের সামুদ্রিক এই সংকেতগুলো, দূরবর্তী সংকেত, নিকটবর্তী সংকেত, এগুলো দেয়, এইগুলো নৌ বীমা চুক্তির ক্ষেত্রে অবশ্যই মেনে চলতে হবে। অর্থাৎ যে সময় নৌযানটা যাত্রা করবে ওই সময় অবশ্যই যাতে যাত্রার অনুকূল পরিবেশ বিরাজমান থাকে সেটা বলতে হবে। অর্থাৎ ঝুঁকিপূর্ণ অবস্থায় গেলাম, এটা অনেকটা আত্মহত্যা সমান স্বামীর, আত্মহত্যা করলে যেমন বীমা দাবি পাওয়া সম্ভাবনা নাই। সুতরাং নিরাপদ যাত্রা, আমি বিপদের মধ্যে 10 নম্বর সিগন্যালের মধ্যে নৌযান নিয়ে রওনা দিলাম, তাহলেও কিন্তু ক্ষতিপূরণ পাওয়া যাবে না।
রক্ষী বহরের ব্যবস্থা। রক্ষী বহরের ব্যবস্থাটা মানেটা কি? রক্ষী বহরের ব্যবস্থাটা হচ্ছে আমরা এই যে নৌযান নিয়ে মালামাল পরিবহন করব, আমরা জানি এই যে খোকা গোমালো, পাড়া জোড়ালো, বর্গি এলো দেশে, এই যে বর্গিরা দেশে, আমরা আগে আমাদের চট্টগ্রাম অঞ্চলে এই মায়ানমারের বিশেষ করে তারা এসে কিন্তু আমাদের অনেক লুণ্ঠন করতো নৌপথে, জলদস্যু। এখনো কিন্তু কিছুদিন আগেও তোমরা শুনতে পেয়েছো সোমালিয়ার তারা কিন্তু নৌযান আটক করে ক্ষতিপূরণ আদায়, মুক্তিপণ আদায় করে। সুতরাং এই ধরনের ছোটখাটো জাহাজ রিস্ক তো আছেই, এছাড়াও অনেক সময় জলদস্যুর তারাও আক্রমণ চালায়। সুতরাং এই যে সাধারণত এই প্রতিরক্ষামূলক ব্যবস্থা যাতে করা যেতে পারে, বড় রকমের হতে পারবে না, এটা রাষ্ট্রই করবে, যেটা দেশের নৌ সীমার মধ্যে পৌঁছতে ওই দেশের আইন শৃঙ্খলা বাহিনী এটা রক্ষা করার চেষ্টা করে। কিন্তু স্বাভাবিক অবস্থায় ছোটখাটো যদি জলদস্যুর আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য প্রয়োজনীয় সংকট এদেরকে লোকবল রাখা প্রয়োজন, সশস্ত্র বাহিনীর লোকজন থাকে, অস্ত্র সহ লোক থাকে, যাতে জলদস্যুর আক্রমণ থেকে জাহাজকে এবং জাহাজের মালামালকে রক্ষা করতে পারে। এই ব্যবস্থাটা কিন্তু অবশ্যই উল্লেখ করতে হবে যে আমার পর্যাপ্ত সংখ্যক রক্ষী বাহিনী রয়েছে। বীমাকৃত সম্পদের নিরপেক্ষতা ঘোষণা। এটা কি? নিরপেক্ষতা মানে আমি যে মালামাল নৌযানের মাধ্যমে প্রেরণ করতেছি তার মধ্যে কোনো অবৈধ মালামাল নাই, যেটা অনেক সময় হয়। তোমরা প্রায় শুনবা ভূমধ্য সাগরীয় অঞ্চলে যাতে ইরানে প্রায় ইউরেনিয়াম না ঢুকতে পারে এই জন্য কিন্তু বিশেষ করে আমেরিকান এবং ইউরোপিয়ান বাহিনীরা সদা পাহারা দিয়ে থাকে এবং নৌযানকে অনেকটা চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। সুতরাং এই ধরনের ক্ষেত্রে মনে রাখতে হবে আমার এই জাহাজের মধ্যে কোনো অবৈধ মালামাল নাই, এই বিষয়ে কিন্তু একটা ঘোষণা দিতে হবে। এটার নাম হচ্ছে বীমাকৃত সম্পদের নিরপেক্ষতার ঘোষণা। আমরা অব্যক্ত শর্তাবলী। অব্যক্ত শর্তাবলী কি? যা ব্যক্ত হয় নাই, বলা হয় নাই, কোথাও বলা হয় নাই, বীমা চুক্তিপত্রে বলা হয় নাই, সেটা নাম হচ্ছে অব্যক্ত শর্তাবলী, যা বলা হয় নাই। তাহলে আমরা অব্যক্ত শর্তাবলী গুলো কিন্তু একটু মাথায় রাখা দরকার। অব্যক্ত শর্তাবলী যেমন তুমি একজন মনে করো সরকারি কলেজে চাকরির জন্য তুমি অ্যাপয়েন্টমেন্ট পাইলা, অ্যাপয়েন্টমেন্ট যখন তুমি পেলা, আমি পাইলাম, আমার কথাই বলি, আমাকে কি বলছে আমাকে ক্লাস নিতে হবে, শিক্ষার্থীদের পড়াতে হবে, এগুলি কি উল্লেখ ছিল? ছিল না। এটা হচ্ছে অব্যক্ত শর্তাবলী। অর্থাৎ আমি জানি আমি বিসিএস শিক্ষাকারে আমি যোগদান করলাম, তার মানে হচ্ছে আমাকে শিক্ষা প্রদান করতে, পাঠদানই আমার কাজ, এটা হচ্ছে অব্যক্ত শর্তাবলী। সুতরাং এই মনে রাখতে হবে জাহাজে যখন আমি মালামাল প্রেরণ করব তখন এই অব্যক্ত শর্তাবলী কিন্তু আমাকে মেনে চলতে হবে। যদিও এটা যদি এইটা শর্তাবলী লঙ্ঘিত হলে যেমন বীমা দাবি পাওয়ার সুযোগ নাই, অব্যক্ত শর্তাবলীগুলি যদি লঙ্ঘিত হয় তাহলেও কিন্তু বীমা দাবি পাওয়া যাবে না। ওই যেমন বললাম আমাকে দেওয়া হয়েছে বিসিএস সাধারণ শিক্ষা, আমি এসে আমাকে কিন্তু বলে নাই যে আপনার ক্লাস যাবেন, অনলাইন ক্লাস নিবেন, এগুলো কিচ্ছু বলা ছিল না। কিন্তু এগুলো আমি যেহেতু আমার পাঠদান আমার কাজ, আমি এটা করতেছি, এটা হচ্ছে অব্যক্ত শর্তাবলী। তাহলে নৌ বীমার ক্ষেত্রে দেখি অব্যক্ত শর্তাবলী কি কি। জাহাজের সমুদ্রে চলাচল যোগ্যতা, যে জাহাজে করে আমরা কি করি মালামাল প্রেরণ করব, নৌযানটা এই যে সমুদ্রের মধ্যে এটা চলাচল করার জন্য যোগ্য কিনা, এখানে প্রয়োজনীয় সংখ্যক জাহাজের ফিটনেস সার্টিফিকেট দরকার। যেমন অনেক সময় দেখবা মোবাইল কোর্ট যখন ভ্রাম্যমাণ আদালত যখন বসায়, বাসের মধ্যে বসলে দেখবা যে ড্রাইভার সাহেব তার ড্রাইভিং লাইসেন্স দেখায়, ফিটনেস সার্টিফিকেট দেখায়, এগুলো কিন্তু জাহাজের ক্ষেত্রেও দরকার, জাহাজটা সমুদ্রে চলাচলের জন্য যোগ্য কিনা সেটা দেখে, অর্থাৎ ফিটনেস। এরপরে দেখবো যে এই যে ফিটনেস থাকলে হবে না, প্রয়োজনীয় লোকবল গুলো ঠিক মতো আছে কিনা, ক্যাপ্টেন মানে ড্রাইভারের লাইসেন্স যেমন দরকার, ক্যাপ্টেনের লাইসেন্সটা আছে কিনা, সে ফার্স্ট ক্লাস না সেকেন্ড ক্লাস ক্যাপ্টেন, সে কোথায়, মানে এই বিষয়গুলো ওরা ঠিক করতে হবে।
যাত্রার বৈধতা। যাত্রার বৈধতা হচ্ছে বীমাকৃত যাত্রা এবং যাত্রা পথের বৈধতা, অর্থাৎ রুট পারমিট। তোমরা যারা ঢাকা শহর যাও অথবা মনে করো কুমিল্লা থেকে আমি ঢাকা যাব, আমি যদি চট্টগ্রামের গাড়িতে উঠি তাহলে কি আমাকে নিতে পারবে না, ওদের রুট পারমিটে নেই। কুমিল্লার জন্য নির্দিষ্ট কতগুলো গাড়ি আছে, তারা ইভেন আমার কুমিল্লা থেকে ঢাকা যাওয়ার পথে পথিমধ্যে দেখবা যে কতগুলো থাকে লোকাল গাড়ি। লোকাল গাড়ি গেলেও কিন্তু পথিমধ্যে বিভিন্ন জায়গা থেকে লুট নিতে পারে, আর তাদের এই পারমিশনটা আছে। তো আমি যেটা চট্টগ্রাম থেকে ঢাকায় যাবে তারা কিন্তু কুমিল্লার উপর দিয়ে যায়, কিন্তু কুমিল্লা থেকে প্যাসেঞ্জার নেওয়ার অনুমতি নেই, যাত্রার তাদের পারমিট নেই। যেটা আমরা রুট পারমিট বলি, আমরা সড়ক পথে এটা দেখি। তো এক্ষেত্রে মনে রাখতে হবে রুট পারমিট লাগবে। তাহলে আমাদের রুট পারমিটটা ইম্পর্টেন্ট। যাত্রার বৈধতাটা অর্থাৎ যেই রুটে চলবে ওই রুটে যাওয়ার অনুমতি আছে কিনা। যাত্রার বৈধতাটা আমরা দেখব। আমরা যাত্রার বৈধতা দেখার চেষ্টা করব। আমরা দেখব যাত্রা বৈধতার পরে আমরা যাচ্ছি যাত্রার পথ পরিবর্তন করা যাবে না। যাত্রার পথ পরিবর্তন করা যাবে না, এই পথে যাওয়ার কথা সেই পথে তাকে যেতে হবে। যেই পথে যাওয়ার কথা সেই পথে তাকে যেতে হবে, অন্য পথে যাওয়ার সুযোগ নেই। আমরা যাত্রা পথে যাত্রার শুরুতে কোনো বিলম্ব করা যাবে না, অর্থাৎ এই পথে আমরা যেতেছি ওই রাস্তায় আমরা যাব, এক্ষেত্রে হয়তো কোনো বন্দরে আমরা কি করতে পারবো না, বিলম্ব করার সুযোগ আমাদের নাই। অর্থাৎ এই নৌ বীমা চুক্তির ক্ষেত্রে এটা খেয়াল রাখতে হবে, আমাদের ব্যক্ত অব্যক্ত যেই শর্তগুলো আছে সবগুলো কিন্তু মেনে চলতে হবে। যদি কোনো শর্ত আমরা লঙ্ঘন করি তাহলে কিন্তু আমাদের নৌ বীমা দাবি পাওয়ার কোনো সুযোগ থাকবে না। তাহলে আমাদের মনে আমরা চাই নৌ বীমা চুক্তির যে শর্তগুলো আমরা পড়লাম এগুলো কিন্তু আমাদের এখন খেয়াল রাখা দরকার। আমরা নৌ বিপদ গুলো এখন একটু পড়ার চেষ্টা করব। নৌ বিপদ, নৌ বিপদ কাকে বলে? নৌ যেই কারণে নৌপথে পণ্য পরিবহনকালে নৌযান যেই কারণে ক্ষতির সম্মুখীন হয় সেই কারণগুলো হচ্ছে নৌ বিপদ। অর্থাৎ নৌ বিপদের কারণেই নৌযান ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। সুতরাং এই ক্ষেত্রে খেয়াল রাখা দরকার যে নৌযান যাতে যেই কারণে ক্ষতিগ্রস্ত হয় সেটার নাম হচ্ছে নৌ বিপদ। নৌ বিপদ গুলো নৌ বিপদ গুলো সাধারণত দুটা কারণে হয়, একটা হচ্ছে প্রাকৃতিক আর একটা হচ্ছে অপ্রাকৃতিক। দুই ধরনের হতে পারে। অপ্রাকৃতিক আমরা অনেক সময় নৈতিক বলে থাকি। আমরা একটু আমরা আজকে এখানে ক্লাস শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো
এবং নিরাপদে থাকবেন। তোমাদের সবাইকে ধন্যবাদ।